কঠিন অবস্থা হয়ে গেছে না, পোকা হয়ে গেছে গো। কেমন হয়েছে সবাই বলবেন লাড্ডুর ব্যাগটা। কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত বলিনি। তো যাচ্ছি এখন মামরা বাজার লাড্ডুর জন্য একটা ব্যাগ নেওয়ার জন্য আর কিছু টুকটাক জিনিস নেওয়ার জন্য। বাচ্চা কুকুরটার পাটার এমন অবস্থা হয়েছে এখানটা, খুব কঠিন অবস্থা। এই যে কঠিন অবস্থা হয়ে গেছে, পাটা একদম পুরো ছিঁড়ে ফেটে গেছে। মানে বড় কুকুরে হোক বা কেউ টেনে দিয়েছে, তো এখানটা হলুদ দিয়েছে। আমাদের গলির মধ্যে কুকুরটা, আমি অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে হাঁটি না, দেখিনি। যারা ওই পশু পাখি চিকিৎসা করে বেড়ায়, তো এই সামনে মেডিকেল শপ থেকে আমি নাম্বারটা পেলাম, ফোন করলাম দুপুরে আসবে, কারণ আমি বিকেলবেলায় বেরিয়ে যাবো। মামরা বাজারে কেনাকাটা হলো, এবার যাচ্ছি বাড়ি। তো বাজে এখন দুপুর 3:30। কুকুরের ডাক্তার আমাকে ফোন করলো যে আমি চলে এসেছি, আপনি আসুন। তো যাই, এখন কুকুরটাকে খুঁজে বার করতে হবে আবার কোথায় লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি ওর ওই ঘা হয়ে গেছে সেই জায়গাটায় মাছি, তারপর আদার্স আরও কয়েকটা কুকুর আছে, তারাও জ্বালাতন করছে, ওই জ্বালাতনের ভয়ে ও লুকিয়ে যাচ্ছে। তো দেখি এখন কুকুরটাকে খুঁজে বার করি, বার করে ওকে এক জায়গায় বসিয়ে আগে ট্রিটমেন্টটা করায়। যাক, অনেক খোঁজাখুঁজি করার পর এই বৌদির বাড়িতেই কুকুরটা পেলাম। আলটিমেট এখানে ট্রিটমেন্ট হচ্ছে। কঠিন অবস্থা হয়ে গেছে না, কতদিন হয়েছে না পচে গেছে দাদা কুকুরটা, মানে রীতিমতো গন্ধ বেরোচ্ছে, পোকা হয়ে গেছে না। পোকা হয়ে গেছে গো, কি অবস্থা, বাঁচবে? হ্যাঁ দাদা, চেষ্টা তো করা যাক। যত্ন আপনাদের করতে হবে, তবে বৌদি যত্ন টত্ন করতে কিছু ত্রুটি করবো, ঠিক করবো, কিন্তু কি অবস্থা হে রাধারানী, খুব কঠিন অবস্থা হয়ে গেছে গো। অ্যানাস্থেসিয়া নিতে পারবে না না? ওর শরীর ঠিক নেই না, নাহলে ওকে অ্যানাস্থেসিয়া দিলে শরীর একদম দুর্বল আছে। তবে খাচ্ছে না, খায়নি না, খাবার তো খাচ্ছে না বলেই তো এই অবস্থা। দুধ দিয়েছি তো, দুধও খাচ্ছে না, ওরা খেয়ে নিল সব খাবারগুলো। তো যাক, রাধারানীর কৃপায় ট্রিটমেন্ট কমপ্লিট। অজস্র পোকা বেরিয়েছে, প্রায় 100-200টা পোকা তো হবেই। তো আরামে এখন ঘুমাচ্ছে। এই যে টাটা টাটা টাটা। তো যাক বাবা, উঠে দাঁড়িয়েছে, দেখেও যেতে পারছি, শান্তি। হ্যাঁ জল। এখন 4:30। কুকুরটার সমস্ত কিছু হলো, ঠাকুরের অসীম কৃপা যে কুকুরটা সুস্থ হয়ে দাঁড়িয়ে দেখালো। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন সমস্ত কিছু দিলেন। বলে দিলাম যে আগামী মানে একদিন পর এসে আবার ড্রেসিং করবে। তো কুকুরটা আমি বলেই দিলাম, টাকা দিয়ে এলাম যে আমি যেহেতু থাকবো না, যাতে কুকুরটা ঠিকমতো ট্রিটমেন্টটা হয় সেটারই ব্যবস্থা করে এলাম। বাকি রাধারানীর ইচ্ছা। তো আপাতত এবার আমাকেও রেডি হয়ে বেরোতে হবে। 4:30 বেজে গেছে, এখন আমার কিছু প্যাকিং হয়নি, কিছু না, এমন অবস্থা। কোথায় যাচ্ছি সেটা আপনারা পরের ব্লগে জানতে পারবেন, আপনারা ব্লগটা দেখতে থাকুন। 1টা বাজে আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। তুলসী গাছটা জলে এত জোর বৃষ্টি যে নুয়ে গেছে। কুকুরটা কতদিন ধরে কষ্ট পেয়েছে যে ও খাবার পর্যন্ত খেতে পারেনি, কি অবস্থা হয়ে গেছে শরীরে। তো আমি সো কল্ড ডগ লাভার নই। অ্যাকচুয়ালি চোখের সামনে মনে হয়েছিল সেই মুহূর্তে না ও খুব কষ্টের মধ্যে আছে, ওর জন্য কিছু করা উচিত, সেই মানসিকতা নিয়েই করছি। আমি কুকুর নাড়াঘাটাও করি না, বেশি আধিক্যতাও আমার পক্ষে হয় না। হ্যাঁ, কুকুর সামনে এলে আমি অবশ্যই খেতে দিই, বিস্কুট দিই, এগুলো করি, কিন্তু ওই গায়ে হাত বুলিয়ে চুমু খাওয়া এই সমস্ত আমার দ্বারা হয় না। আর এটা রাধারানীর কৃপা ছাড়া আর কিছু না, যে আমি কুকুরটাকে দেখলাম, দেখে হঠাৎ করে ভিতরে এত বেশি কষ্ট অনুভব করলাম। সাথে সামনে মেডিকেল শপ ছিল, সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম মেডিকেল পশু চিকিৎসকের ব্যাপারে। সাথে ওনারা যে নাম্বারটা ওখান থেকে পাবো, ওটা আমি কল্পনা করতে পারিনি, কারণ নর্মালি থাকে না। তো উনি 2টো নাম্বার দিয়েছিলেন, তার মধ্যে একটা নাম্বারে ওনার সাথে যোগাযোগ করেছিলাম। তো ডাক্তার খুবই ভালো, অর্জুন ধীবর। আমি ওনার নাম্বারটা এখানে মেনশন করে দিচ্ছি, যদি কেউ কোথাও কোনো রকমের যে কোনো পশু চিকিৎসার দরকার হয় ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, ভিজিট একটা লাগে, সে টাকাটা মানে ফ্রিতে কিছু না, টাকা লাগে।
তো এটা একমাত্র রাধারানীর কৃপা ছাড়া আর কিছু না। আমাদের গুরুদেব একটা কথা বলেন যে দান পুণ্য করতে কোথাও যেতে হবে না, তোমার চলার পথে যদি হঠাৎ দেখো কোনো নিডি জীবজন্তু হোক, পশু পাখি বা কোনো মানুষের যদি প্রয়োজনে তুমি নিজে তার কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারো, সেটাই হচ্ছে সব থেকে বড় সেবা। আর সেই সেবাটা ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে। উদ্দেশ্য কিছু নিয়ে বাইরে তো হাঁটিনি। এই যে আর একজন আমার কানে, এই যে চলে এসছে কাক ভুসুন্ডি, দিচ্ছি। আমাকে গিয়ে কাউকে কিছু করতে হবে না, ভগবান যখন মনে করবে তোমার দ্বারা কারুর সেবা করানোর আছে তখন তোমাকে ঠিক বেছে নেবে। তো এই আর কিছু না, চলো আবার প্যাকিং সমস্ত কিছু করি, সব করে আছে। আর এই হচ্ছে আমার কাক ভুসুন্ডি, এসে ডাকবে, এনে বিস্কিট নাও, খেয়ে নাও, খাও 6:30 সময় বাস আছে। ব্যাগ রেডি, এই ব্যাগটা পিঠের ব্যাগ, এটাই নিয়ে যাব। লাড্ডুর ব্যাগটা আমি বানালাম এই এখন বসে। এই ব্যাগটা ঘরে যা অ্যাক্সেসরিজ ছিল আর এটা নতুন কিনে নিয়ে এসেছি আজকে, কারণ লাড্ডুর ব্যাগ অর্ডার দিয়েছিলাম, লাড্ডুর ব্যাগ পেলাম না বলে লাস্টে এই একটা মানে গলায় ঝোলানো যাবে সেরকমই করে নিয়েছি। এই যে লাড্ডুর ব্যাগ, কেমন হয়েছে সবাই বলবেন লাড্ডুর ব্যাগটা। আর ব্যাগ একটা অর্ডার দিয়েছিলাম সেটা তো এলো না, ওই জন্যে এই ব্যাগটা আমাকেই বানাতে হলো। এইটা সোনার দোকানের নতুন একটা বটুয়া ব্যাগ দিয়েছিল, তো এটা আলমারিতে ছিল, তবে আইডিয়াটা এই বর্দি বললো তোর কাছে বটুয়া ব্যাগ থাকলে সেটা দিয়েই চল। তো আমি বটুয়া ব্যাগটা দেখলাম না, ও বুদ্ধিটা ঠিকই দিয়েছে, ওই জন্য এই ব্যাগটাতে এই একটা লেস কিনে নিয়ে এসে এর মধ্যে সেলাই করে স্টিচ করে, আর এই টার্সেলটা আমার ঘরেই ছিল, এইটা লাগিয়ে দিলাম, ব্যাস। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে রাত এই যে প্রায় 8টা বাজতে চললো। 7টার সময় এখানে বাসে টাইম দিয়েছিল, 8টা বাজতে চললো। দিদিদের ওখান থেকে অলরেডি বাস ছেড়েছে, ওরা উঠে পড়েছে, এবার আমি বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ব্যাগও রেডি হয়ে গেছে, আর লাড্ডু রেডি, লাড্ডুকে ঘুম পাড়িয়ে ওকে শয়ন করিয়ে এবার আমি ওকে নিয়ে টুকটুক করে বেরোবো। বাসে গিয়ে দেখাচ্ছি, মা দিদির সাথে দেখা করাচ্ছি। সন্ধ্যাবেলায় বৃষ্টিটা যখন হলো, ওই বৃষ্টিটার জন্য একটু লেট হয়ে গেল, কারণ সবাই তো আর বৃষ্টিতে ভিজে বাসে চাপবে না, তো বৃষ্টিতে ওই জন্যই লেট হয়ে গেছে। চলো আপাতত রাধারানীর নাম নিয়ে বেরোই। চলে এসছি, এই যে পুরো বাস লাল লাইট জ্বলছে বলে ওই জন্য আমাদের এইভাবে ভিডিওটা আসছে। তো এই মা আর একদিকে দিদি, আর এই হচ্ছে আমাদের বাস। এখন বাজে রাত 10:30। এই সবে দুর্গাপুর থেকে বেরোচ্ছি, কটায় পৌঁছে দেখা যাক, কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত বলিনি, পরের ব্লগে দেখবে।